লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম তারা সেই কম্পিটিশনে পার্টিসিপেট করার কারণেই তাদেরকে এক গাইড প্রোভাইড করে। আর সেই গাইড তাদেরকে এই কম্পিটিশন রিলেটেড যত যাবতীয় খুঁটিনাটি বিষয় আছে সেই সব কিছুই খুলে বলে। এরপর যখনই শ্যাংগুয়ান আর রিয়াও ট্রেনিং এর জন্য সাইয়ানকে রেখে বাইরে চলে যায়, তখন সাইয়ান একাই সিটি ঘোরার জন্য বাইরে চলে যায়। আর সেখানেই তার এক এস র্যাঙ্ক ওয়ারিয়ারের সাথে দেখা হয়। আর তার সাথে কিছু সময় মিটিং এর পর সে জানতে পারে যে সেই ওয়ারিয়ার সাইয়ানকে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে মানা করে, কিন্তু সাইয়ান তার এই অফার একসেপ্ট করে না, যার জন্য সে সাইয়ানকে আরো একটা অফার দিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে সাইয়ানও তাকে ফলো করার জন্য কিউনারকে সামন করে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কিউনার অনেকটা দূর থেকেই সেই পার্সনের উপর নজর রাখছে। তখনই সে বলে, সত্যি আমি তো এটা বুঝতেই পারছি না যে সে কেন এত ধীরে ধীরে হাঁটছে। তখনই সে হাঁটতে হাঁটতেই বলে, সত্যি মিস্টার সাইয়ান, এটা মানতে হবে যে আপনার কাছে অনেক অ্যামেজিং স্কিল আছে। তাই তো বলি যে আপনি এত সময় লুকিয়ে লুকিয়ে আমাকে ফলো করছেন, এরপরও আমি এই জিনিসটা সেন্স করতে পারিনি। এটা বলেই সে পেছনের দিকে ঘুরে বলে, কিন্তু আপনার কি মনে হয় না যে কাল সেই কম্পিটিশনে পার্টিসিপেট করার আগে আপনাকে আপনার স্কিলকে নারিশ করার জন্য আরো একটু ট্রেনিং করা দরকার? তার এই অ্যাকশন আর এইসব কথা শুনে কিউনার অনেক বেশি শক হয়ে যায়। আর সে বলতে শুরু করে কি সে আমার প্রেজেন্স ফিল করতে পারছে, কিন্তু নিশ্চয়ই সে আমায় দেখতে পাচ্ছে না। তাই তো সে এখানে এটা ভেবে নিয়েছে যে তাকে এখানে মাস্টার ফলো করছে, এর মানে সে আমার লোকেশন জানে যে আমি এই সময় কোথায় আছি। তখনই হোয়াইট টাইগার সেই ডাইরেকশনে গ্রিড করে বলে, মিস্টার সাইয়ান, আপনি এতটা পথ আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছেন, কিন্তু আমি এটা মাইন্ড করব না। তাই প্লিজ আপনি এখানেই আমায় ফলো করা বন্ধ করুন। আর যখনই সে সেখানে কাউকে দেখতে পায় না, তখনই সে সেখানে একটু সিরিয়াস হয়ে বলে, এর মানে কি সত্যি শেষ পর্যন্ত আপনি আমায় ফলো করবেন? যদি এরকমটাই হয়, এটা বলেই সে সেখান থেকে এক জাম্প করে উড়ে যেতে শুরু করে আর বলে, তাহলে নিশ্চয়ই আমায় ফলো করে আমার সাথে দেখা করার জন্য আসুন। তাকে এরকমটা করতে দেখে কিউনার সেখানে অনেক বেশি শক হয়ে হা করে বলতে শুরু করে, কি এটা কি করে হতে পারে? সে তো অনেক বেশি ফাস্ট। তার স্পিড মাস্টারের সেই রেইনবো স্কেপ টেকনিকের থেকেও অনেক বেশি মনে হচ্ছে। তাহলে এখন আমি তাকে কি করে ফলো করব? তখনই সিন বিকেলে সাইয়ানদের সেই ভিলার উপর শিফট হয়, যেখানে ইয়াও অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলে, এই সময় আমার মুড সত্যি অনেক বেশি খারাপ হয়ে আছে। তাকে এভাবে চিল্লাতে দেখে সাইয়ান শ্যাংগুয়ানকে জিজ্ঞেস করে যে আজ সকালেও তো তার মুড একেবারে ভালো ছিল, তাহলে হঠাৎ করে কি হয়েছে যার জন্য সে এই সময় এত বেশি রেগে আছে? এটা শুনে শ্যাংগুয়ান বলে, ইয়াও আর আমি কিছু সময় আগেই ড্রাগন ডমিনেটিং পাঞ্চ আর নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস এই দুই ক্লাবের লিডারের সাথে সেই স্কিলগুলো সম্পর্কেই কিছু আলোচনা করতে গিয়েছিলাম। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে মিস্টার চিলিয়ং এর সামনে তারা দুজন উপস্থিত ছিল। আর যখনই তারা সেখানে তাদের কথা রাখে, তখন মিস্টার চিলিয়ং বলে, কি তোমরা এখানে ড্রাগন ডমিনেটিং পাঞ্চ এই টেকনিকটা নেওয়ার জন্য এসেছো? না, আমি আমার টেকনিক এমন কাউকে দেব না যে আমার থেকে অনেক বেশি উইক, কারণ তোমরা তো এখনো তোমাদের কাছে যেই স্কিলটা আছে সেই স্কিলটাকেই ভালোভাবে মাস্টার করতে পারোনি। তাই যখন তোমরা তোমাদের স্কিলের উপর এক্সপার্ট হয়ে যাবে, এরপর আবার এই স্কিলটা নেওয়ার জন্য আমার কাছে এসো। সেই সময় হয়তো আমি তোমাদেরকে আমার এই স্কিলটা দেব, কিন্তু এর জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে। আর সেই কাজটা হলো সর্বপ্রথম আমাকে হারাতে হবে। যদি তোমরা আমাকে হারাতে পারো, তবেই আমি তোমাদেরকে এই স্কিলটা দেব, নয়তো এই স্কিলের কথা ভুলে যাও। আর সেখান থেকে রিজেক্ট হওয়ার পর তারা নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস এই ক্লাবে তাদের লিডারের সাথে দেখা করার জন্য যখন যায়, তখন তার গার্ডই তাদেরকে বাইরে থামিয়ে দেয় আর বলে, আমাদের মাস্টার অনেক বেশি ব্যস্ত, তাই যদি সত্যি তোমরা ওনার সাথে দেখা করতে চাও, তাহলে এর জন্য প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও। আর যখনই সেখানে তারা নিজেদের পরিচয় দেয়,
তখন তারা এর জন্য একেবারে মানা করে দেয় আর বলে, যদিও তোমরা আমাদের গ্র্যান্ড মাস্টারের ডিসেন্ডেন্ট, এরপরও আমরা কিছু সময় ধরেই এই বিষয়ের উপর অনেক বেশি গসিপ শুনে আসছি যে দ্য হেভেনলি ওয়েল ফিস্ট, এই স্কিলধারী পার্সনরা এখন অনেক বেশি উইক হয়ে গেছে। শুধু এটাই না, তাদের ক্লাব একেবারে ফাঁকা হয়ে গেছে। তাই যদি তোমরা আমার মাস্টারের ভালো চাও তাহলে আর এখানে কখনোই এসো না, নয়তো তোমাদের সাথে আমাদের সম্পর্কের জন্য মাস্টারের অনেক নাম খারাপ হবে। তখনই তার মিস্টার চিলিয়াং এর বলা কথা মনে পড়ে যে তিনি বলেছিল যে শুধু উইকরাই স্ট্রংদের দিকে চেয়ে থাকে, যে কখন তারা তাদেরকে সাহায্য করবে আর তাদের উপর করুণা করবে। আর এরই সাথে মিস্টার হানের বলা কথাও মনে পড়ে যে যখন একজন পার্সন অনেক বেশি স্ট্রং হয়ে যায় তখন সবাই নিজ থেকে তার দিকেই তাকিয়ে থাকে যে কখন সে তাদেরকে সাহায্য করবে অথবা তার সাথে তাদেরকে সংযুক্ত করবে। তাদের এইসব কথা মনে পড়ার পর শ্যাঙ্গুয়ান নিজেকে অনেক ছোট মনে করে আর এরই সাথে সে কিছুটা সময়ের জন্য ডিপ্রেশনে চলে যায়। তখনই সে একটু নর্মালি স্যাড হয়ে বলে, ওনারা তাদের সেই কথার সাহায্যে আমাদেরকে এই কথাটাই বলার চেষ্টা করেছে যে তোমরা যতটুকু চিবোতে পারবে ততটুকুই মুখে নাও, এর থেকে বেশি নেওয়ার চেষ্টা করো না, অথবা এরকম কিছু করার চিন্তাও করো না। তাকে এত বেশি স্যাড দেখে সাইয়ান তার মাথায় হাত বুলিয়ে বলে, মিস শ্যাঙ্গুয়ান, আপনাকে তাদের বলা কথা নিয়ে অতটা টেনশন করতে হবে না, কারণ তারা এইসব কথা এই জন্যই বলেছে কারণ এই সময় আপনারা যথেষ্ট স্ট্রং না, কিন্তু এর মানে এই না যে আপনারা স্ট্রং হতে পারবেন না। নিশ্চয়ই আপনারাও অনেক বেশি স্ট্রং হবেন, কারণ এখনো আপনারা ইয়াং, আপনাদের হাতে স্ট্রং হওয়ার জন্য অনেক সময় বেঁচে আছে। আর একটা কথা, এখানে আপনারা আমার জন্য যেই কাজটা করেছেন তার জন্য সত্যিই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এইসব শুনে ইয়াও শ্যাঙ্গুয়ানকে সহই সাইয়ানকে জড়িয়ে ধরে আর বলে, হ্যাঁ মিস্টার সাইয়ান, আপনি ঠিক বলেছেন যে আমাদের সেই বুড়োদের কথা নিয়ে এতটা মাথা ব্যথা করার কোনো দরকার নেই, কারণ ফিউচারে আমাদের জন্য অনেকগুলো অপরচুনিটি পড়ে আছে আর এরই সাথে আমাদের হাতে অনেক সময় বেঁচে আছে। আর এমনিতেও তারা যদিও অনেক বেশি স্ট্রং, এরপরও কিছু সময়ের মধ্যেই একজন মরে যাবে আর একজন তো একেবারে বুড়ো থুরথুরো হয়ে গেছে। তাই আমি এখানে মিস্টার সাইয়ানের এই কথার সাথে একমত। আর সেখানেই তাদের দুজনের মধ্যে আমরা শ্যাঙ্গুয়ানকে দেখতে পাই। সে সাইয়ানের বুকে মাথা ঠেকিয়ে ব্লাশ করতে করতে ভাবছিল, আমি বুঝতে পারছি না মিস্টার সাইয়ান যখন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তখন আমার হার্টবিট এত কেন বেড়ে গিয়েছিল, এর মানে কি আমি অসুস্থ হয়ে পড়েছি? সে যখন এই সব কিছু ভাবছিল তখনই তাদের কলিং বেল বাজে, যার জন্য তারা একে অপরের কাছ থেকে দূরে সরে গেটের দিকে তাকায়। আর যখনই সাইয়ান গেট খোলে তখন সে তাদের সামনে তাদের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায় আর এরই সাথে তার এখানে আসার কারণ জিজ্ঞেস করে। আর তখনই আমরা অ্যাসিস্ট্যান্টের হাতে 3টা বক্স দেখতে পাই। সে তাদেরকে প্রথমে গ্রিট করে বলে, আমি এখানে আপনাদের এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য স্পেশাল কিছু ড্রেস নিয়ে এসেছি, যেগুলো নর্মাল ড্রেসের থেকে অনেক বেশি স্পেশাল। এটা শুনে ইয়াও তার দিকে যেতে শুরু করে। তখনই অ্যাসিস্ট্যান্ট বলে যে আপনারা যখন লড়াই করেন তখন বেশিরভাগ সময়ই আপনাদের কাপড় কোনো না কোনো কারণে ফেটে যায়, যার জন্য আপনারা ফাইটের মধ্যে ফুললি ফোকাস করতে পারেন না। আর এই প্রবলেমের সলিউশন বের করার জন্যই এই কম্পিটিশনের হোস্ট আপনাদের জন্য স্পেশাল কাপড় বানিয়েছে। আর সেই ড্রেস যেমন কমফোর্টেবল তেমনই স্ট্রং, এর মানে এই ড্রেস পরে আপনারা আপনাদের ফুল পাওয়ার ইউজ করে লড়াই করতে পারবেন আর এতে কোনো ধরনেরই কোনো প্রবলেম আসবে না। আর যখনই তারা সেই বক্সগুলো হাতে নেয় তখনই অ্যাসিস্ট্যান্ট আরো বলে যে আপনারা ভাবতে পারেন যে আপনাদের কোনো মাপ ছাড়াই আমরা কি করে এই ড্রেসগুলো তৈরি করেছি। না, এখানে আপনাদের মেজারমেন্ট আমরা তখনই নিয়ে নিয়েছি যখন আপনারা সেই ক্যাপসুলের ভেতর আপনাদের ফার্স্ট টেস্ট দিয়েছেন। আর সেই মেজারমেন্ট আর সেই সময় আপনারা যেসব কাপড় পরেছিলেন সেই কাপড়ের ডিজাইন অনুযায়ী আমরা আপনাদের জন্য কাস্টমাইজ কিছু কাপড় তৈরি করেছি। আর এই কাপড়গুলো স্ট্রং, সফট এবং অনেক লম্বা সময় টিকবে। এর মানে আপনারা ফ্রিলি এই কাপড় পরিধান করে লড়াই করতে পারবেন, আপনাদের এতে কোনো ধরনের কোনো প্রবলেম আসবে না।
আর যদি আপনাদের এই কাপড়গুলোর ডিজাইনের মধ্যে কোনো ধরনের কোনো চেঞ্জেস নিয়ে আসতে হয় অথবা কোনো কিছু অ্যাড করতে হয় তাহলে নির্দ্বিধায় আমাদেরকে জানাবেন। আমরা ততক্ষণ পর্যন্ত সেই ড্রেসগুলোকে মডিফাই করব যতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের চাহিদা পূরণ করতে পারবো না। আর সেখানে ইয়াও যখনই সেই ব্রিফকেস খোলে তখন সে সেই কাপড় দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই সে নিজের কাপড় খুলতে শুরু করে আর বলে, মিস্টার সাইয়ান, আপনি কি এখানে আমার কাপড় বদলানো দেখতে চান যে আমি কি করে আমার আগের কাপড় চেঞ্জ করে নতুন কাপড় পরি? কিন্তু তখনই আমরা সেখানে কিউনারকে দেখতে পাই। সে তার রিপোর্ট পেশ করার জন্য সাইয়ানের কাছে চলে এসেছে। তাকে দেখে সাইয়ান বলে, ঠিক আছে, তাহলে আমি এখন আমার এই কাপড়গুলো ট্রাই করার জন্য আমার রুমে যাচ্ছি। তাই যখনই আপনাদের কাজ হয়ে যাবে তখন আমাকে একবার ডেকে নিয়েন। আর সেখানেই আমরা শ্যাঙ্গুয়ানকে দেখতে পাই। সে ইয়াওয়ের সেই সব কথার জন্য তার মাথায় টাপলি মেরে এইসব আলতু ফালতু কথা বন্ধ করতে বলে। আর যখনই সাইয়ান রুমে চলে আসে তখনই সে কিউনারকে জিজ্ঞেস করে, তাহলে বলো তোমার কাজ কেমন চলছে? এটা শুনে কিউনার সেখানে একটু স্যাড হয়ে বলে, মাস্টার, সত্যিই আমি কোনো কাজেরই না, কারণ এখানে আমি আপনার একটা কাজও ঠিক করে করতে পারি না। প্রথমত সে আমার প্রেজেন্স ফিল করে ফেলেছে, আর দ্বিতীয়ত তার স্পিড এতটাই বেশি ছিল যে তাকে আমি হারিয়ে ফেলেছি। এইসব শুনে সাইয়ান তার মাথায় হাত বুলিয়ে বলে, না না, এটা নিয়ে তোমায় এতটা স্যাড হতে হবে না। এটা তো হওয়ারই ছিল, কারণ সে কোনো সাধারণ ওয়ারিয়ার না, সে এক এস লেভেল ওয়ারিয়ার। তাই আমি এটা ভেবেই নিয়েছিলাম যে সে তোমার প্রেজেন্স ফিল করতে পারবে। এইসব শুনে কিউনার বলে, মাস্টার, সে আমার প্রেজেন্স যদিও ফিল করতে পেরেছে কিন্তু সে আমায় দেখতে পায়নি। সে তো এটাই ভেবে নিয়েছে যে লুকিয়ে লুকিয়ে আপনি তার উপর নজর রাখছিলেন। আর এটা সেন্স করতেই সে প্রথমে আমায় গ্রিট করে তাকে ফলো করতে মানা করেছে। আর যখন আমি সেখান থেকে যাইনি তখন সে অনেক ফাস্ট সেখান থেকে এক জাম্প করে উড়ে চলে গেছে, যার জন্য আমি আর তাকে ফলো করতে পারিনি। এইসব বলে কিউনার সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে, মাস্টার, সে অনেক বেশি রুড ছিল, কারণ সে সেখান থেকে পালিয়ে যাওয়ার আগে আমাকে প্রভোক করেছে, কিন্তু সেই সময় আমি অতটা স্ট্রং ছিলাম না, যার জন্য তার কিছুই করতে পারিনি। কিন্তু নিশ্চয়ই নেক্সট টাইম তার অবস্থা আমি খারাপ করে ফেলবো। তার এইসব কথা শুনে সাইয়ান ভাবছিল, সত্যি এটা তো হারই ছিল, কারণ সে কোনো সাধারণ ওয়ারিয়ার না। কিন্তু যত যাই হোক, আমায় তো তার পরিচয় জানতেই হবে, কারণ যদি এই ওয়ার্ল্ডে থেকে আমি যদি নিজের প্রোগ্রেস করতে চাই তাহলে আমায় এই কম্পিটিশনে টপ করতেই হবে। কিন্তু যত সময় পর্যন্ত সেই মার্কসম্যান আমার পেছনে লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা আমার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তাই যত দ্রুত সম্ভব আমায় তাকে খুঁজে বের করতে হবে, আর এরই সাথে এই কম্পিটিশনের অথরিটিসদের হাতে তাকে তুলে দিতে হবে। কারণ যদি আমি এরকমটা না করি তাহলে বলা যায় না যে সে যদি এই কম্পিটিশনের মধ্যে বড় কোনো প্রবলেম ক্রিয়েট করে, যার জন্য হতে পারে এই কম্পিটিশনই বাতিল হয়ে যাবে। এরকমটা হলে সত্যি আমার জন্য অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। এই সব ভেবেই সে বলে, এই ওয়ার্ল্ডের মধ্যে এস র্যাঙ্ক ওয়ারিয়ারের সংখ্যা সীমিত, তাই আজ আমাদের সাথে যেই এস র্যাঙ্ক ওয়ারিয়ার কথা বলেছে তাকে খুঁজে বের করাটা মনে হয় না ততটাও কঠিন হবে, কারণ নিশ্চয়ই সেও কাল সেই কম্পিটিশনের মধ্যে পার্টিসিপেট করবে। আর যদি এরকমটা হয় তাহলে নিশ্চয়ই আমি তাকে খুঁজে বের করে ফেলবো। কিন্তু যদি সে কাল কম্পিটিশনে পার্টিসিপেট না করে তাহলে আমি এটা বলতে পারবো না। এইসব শুনে কিউনারও সাইয়ানের সাথে তাল মিলায়। তখনই সিন এর পরদিন শিফট হয়, আর আজই সেই দিন যেই দিন এই কম্পিটিশন শুরু হতে যাচ্ছে। তখনই সেখানের ধারাভাষ্যক সবাইকে স্বাগতম জানিয়ে বলে, আজ থেকেই আমাদের এই বিশ্বব্যাপী কম্পিটিশন স্টার্ট হতে চলেছে, আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য আর এরই সাথে এখানের ফাইট দেখতে আসার জন্য। তখনই আমরা স্টেডিয়ামের মধ্যে অনেক বড় একটা ব্যারিয়ার দেখতে পাই, আর এর চারপাশে অনেকগুলো অডিয়েন্স দেখতে পাই।
তারা সবাই এই কম্পিটিশন দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে। তখনই সেখানে জোকার ফেসে ধারাভাষ্যক চলে আসে আর বলে, আমাদের এই বিশ্বব্যাপী টুর্নামেন্ট জিএফসি প্রতি 10 বছর পর পর অনুষ্ঠিত হয়, আর প্রতিবারই আমরা এই কম্পিটিশন থেকে অনেক নতুন নতুন ট্যালেন্টকে সবার সামনে উন্মোচিত হতে দেখতে পাই। শুধু এটাই না, এই কম্পিটিশনের দ্বারা অনেক কিছু ডিসাইড হয়। নিশ্চয়ই এইবারও আমরা এই টুর্নামেন্টের মধ্য থেকেই আমাদের দেশের অনেকগুলো নতুন নতুন ট্যালেন্টকে খুঁজে পাবো। যদিও এই কম্পিটিশন স্টার্টের পূর্বে আমাদের কিছুটা প্রবলেম হয়েছে, কিন্তু এরপরও সব শেষে সবকিছুই ঠিক হয়ে গেছে। তখনই আমরা সেখানে সাইয়ানদেরকে দেখতে পাই। এই সব শুনে সাইয়ান বলে, আমি বুঝতে পারছি না যে সে এখানে কোন প্রবলেমের কথা বলছে। এটা শুনে তাদের অ্যাসিস্ট্যান্ট বলে, নিশ্চয়ই আপনি এই সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু কোনো সমস্যা নেই, আমি আপনাকে বলছি। কাল এই টুর্নামেন্ট থেকে 18টা গ্রুপ নিজেদের নাম উইথড্র করে নিয়েছে, আর তাদের মধ্যে বেশিরভাগ পার্টিসিপেন্টের অবস্থাই অনেক বেশি খারাপ ছিল, আর যাদের অবস্থা ঠিকঠাক ছিল তারাও কোনো না কোনো বাহানা দিয়ে এই কম্পিটিশন থেকে নিজেদের নাম উঠিয়ে নিয়েছে। এই সব কিছু দেখার পর একটা জিনিসই মাথায় আসে, আর সেই জিনিসটা হলো যে নিশ্চয়ই কোনো না কোনো ফোর্স এই বিশ্বব্যাপী কম্পিটিশন এর মানে জিএফসি কে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। এই সব শুনে স্যাঙ্গুয়ান বলে, সত্যি এটা অনেক বেশি অদ্ভুত, কারণ সত্যি কি এরকম কোনো পার্সন আছে যে জিএফসি কে এভাবে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে? আর পেছন থেকে ইয়াও বলে, সিস্টার সত্যি এটা তো অনেক ভালো হয়েছে, কারণ সেই 14টা গ্রুপের এই কম্পিটিশন থেকে নাম উঠিয়ে নেওয়ার কারণে এখন আমাদের আর তাদের সাথে লড়াই করতে হবে না, আমরা অনেকটা এগিয়ে গেছি। এই সব শুনে সাইয়ান ভাবতে শুরু করে, কি কম্পিটিশনের আগের দিনই এত মানুষ নিজেদের নাম উইথড্র করে নিয়েছে, এর মানে কি এই সব কিছুই সেই হোয়াইট টাইগার আর তার সংগঠনের কাজ? সত্যি একদিক দিয়ে এটা ভালোই হয়েছে যে সে এই কম্পিটিশনের অনেকগুলো পার্টিসিপেটকেই কমিয়ে দিয়েছে, কিন্তু সে এই কম্পিটিশনটাকেই শেষ করে দেয়নি। তাই এখন সব থেকে বড় কোশ্চেন হলো এটা যে হোয়াইট টাইগার আসলে কে? নিশ্চয়ই যেহেতু সে এক এস র্যাঙ্ক ওয়ারিয়ার, সেহেতু এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে, না করলেও কোনো না কোনো সোর্সের মাধ্যমে তাকে আমি খুঁজে বের করেই ফেলবো। তখনই সেখানে সেই ধারাভাষ্যক বলে, তাহলে চলুন এখন আমরা এই কম্পিটিশনের মধ্যে যে টিমগুলো পার্টিসিপেট করবে তাদের সবাইকে করতালির সাহায্যে স্বাগতম জানাই। তখনই সেখানে আদিবাসী টাইপের 3 ওয়ারিয়ার চলে আসে। তারা পারা জেৎসু নামের এক মার্শাল আর্টের উপর মাস্টারি হাসিল করে রেখেছে। তারা গ্রাউন্ড লেভেলের ওয়ারিয়ার। তাদের ফাইটিং স্টাইলের জন্য তাদেরকে স্ট্যান্ডিং ওয়ারিয়ারও বলা হয়। তাদের মধ্যে একজন এই লেভেলের ওয়ারিয়ার আর বাকি দুজন বি লেভেলের ওয়ারিয়ার। তখনই সেখানের অডিয়েন্সরা তাদেরকে চেয়ার্স করতে শুরু করে দেয় আর বলে, পারা জেৎসুস, তোমরা তোমাদের পায়ের সাহায্যে তোমাদের অপোনেন্টদেরকে ধুল চাটিয়ে দাও আর তাদেরকে দেখিয়ে দাও যে তোমরা আসলে কতটা স্ট্রং। এই সব শুনে সাইয়ান ভাবছিল, কি তাদের মধ্যে একজন এ লেভেল আর বাকি দুজন বি লেভেলের ওয়ারিয়ার? না না, তারা আমাদের টিমের জন্য অতটা থ্রিলিং হবে না। তখনই সেখানে আরো এক গ্রুপ চলে আসে। তখনই অ্যানাউন্স হয় যে ডার্ক কিলিং সোসাইটির মেম্বাররা চলে এসেছে। তাদের এই সংস্থা কিলিং এর জন্য বিখ্যাত। তখনই তাদের র্যাঙ্কিং অ্যানাউন্স হয়। তাদের মধ্যে দুজন এ লেভেলের ওয়ারিয়ার আর বাকি একজন বি লেভেলের ওয়ারিয়ার। আর তাদেরকে সেখানে দেখে অডিয়েন্সরা তাদের জন্য তেমন কোনো চেয়ার্স করে না। তারা সেখানে ফিসফিস করে বলতে শুরু করে যে তারা অনেক বেশি ব্রুটাল, আর যদি তারা কখনো কারোর সুপারই নেয় তাহলে তারা তাদেরকে নিশ্চয়ই মেরে ফেলে। তারা কখনোই তাদের শিকারকে বেঁচে পালানোর কোনো সুযোগই দেয় না। এইসব শুনে সাইয়ান ভাবছিল, ও তাহলে তারাই ডার্ক কিলিং সেক্টরের মেম্বার। এর মানে এই ওয়ার্ল্ডে আসার পরই আমি স্যাঙ্গুয়ানকে বাঁচানোর জন্য যেই কিলারকে মেরেছিলাম সেও এই সংগঠনেরই একজন মেম্বার ছিল। সত্যি এটা তো ইন্টারেস্টিং। তখনই সেখানে জোসেফ লি চলে আসে আর এরই সাথে সেখানে অ্যানাউন্স হয় তিনি শার্ক এগ্রেসিভ পাঞ্চেস এই স্কিলের উপর মাস্টারি হাসিল করে রেখেছে। তিনি লাস্ট টাইমও এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল, কিন্তু দ্য হ্যাভেনলি ওয়েল ফিস্ট এই ক্লাবের লিডারের সাথে ফাইট করে
একটুর জন্য হেরে গিয়েছিল, কিন্তু এইবার তিনি আর আগের মতো নেই। তিনি এখন আগের তুলনায় অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, কারণ তিনি এই সময় এস লেভেলের ওয়ারিয়ার হয়ে আবার এই কম্পিটিশনে ফিরেছে। আর বাকি ওনার টিমের দুজন মেম্বারদের মধ্যে একজন এ আর একজন বি লেভেলের ওয়ারিয়ার। তাকে সেখানে দেখে অডিয়েন্সরা চিল্লাতে চিল্লাতে বলতে শুরু করে, মিস্টার জোসেফ লি, নিশ্চয়ই আপনি এই কম্পিটিশনে ফার্স্ট হবেন। তাই এইবার যখন আপনার সামনে দ্য হ্যাভিনলি ওয়েল ফিস্টের মেম্বাররা আসবে, তখন আপনি তাদের সবাইকে শেষ করে দিবেন, যাতে করে ফিউচারে তারা আর মাথা না উঁচু করে তাকাতে পারে। তাকে সেখানে দেখে সাইয়ান ভাবছিল, ও সেও তো এক এস র্যাঙ্কের ওয়ারিয়ার। এক মিনিট, লাস্ট টাইম যেই ওয়ারিয়ার হোয়াইট টাইগার রূপে আমার সাথে ডিসকাস করার জন্য এসেছিল, তার ফিজিক্স আর জোসেফ লির ফিজিক্স তো প্রায় সেম। তাহলে কি সেই মার্কসম্যান হতে পারে? এটা মেক শিওর করার জন্য আমায় তার উপর নজর রাখতে হবে। এরপর সে এখানে এক এক করে আরো 3টা দলের নাম অ্যানাউন্স করে, আর এরই সাথে এটাও অ্যানাউন্স করে যে এই গ্রুপগুলোর মধ্যে কোনো এস র্যাঙ্কের ওয়ারিয়ার নেই। এই অ্যানাউন্স শুনে সাইয়ান ভাবতে শুরু করে, এর মানে এই কম্পিটিশনের মধ্যে যতগুলো টিমের নাম অ্যানাউন্স করা হয়েছে, সেই সবগুলো টিমের মধ্যে শুধু জোসেফ লি একমাত্র এস র্যাঙ্কের ওয়ারিয়ার। এছাড়া বাকি সবাই এ, বি অথবা সি লেভেলে। তখনই ধারাভাষ্যক উড়তে উড়তে সাইয়ানদের দিকে আসতে শুরু করে। তাকে নিজের দিকে আসতে দেখে ইয়া বলে, যেহেতু সে এখন আমাদের দিকেই আসছে, সেহেতু নিশ্চয়ই সে এখন আমাদের নামও অ্যানাউন্স করবে। এটা শুনে সেখানে সাইয়ান আর শ্যাঙ্গুয়ানও এর জন্য তৈরি হয়ে যায়। তখনই অ্যানাউন্স হয় যে এই সময় আমাদের সামনে দ্য হেভেনলি ওয়েল ফিস্ট এই ক্লাবের মেম্বাররা উপস্থিত আছে, আর তাদের টিমের মধ্যে একজন বি আর একজন সি র্যাঙ্কের ওয়ারিয়ার। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় তো এটা যে এই টিমের মধ্যে একজন এস র্যাঙ্কের ওয়ারিয়ারও আছে। সে শুধু তার ডিফেন্সের সাহায্যেই পুরো ডিটেক্টরও উড়িয়ে দিতে পারে। এই সব শুনে অডিয়েন্সরা তাদের জন্য চেয়ার্স করতে শুরু করে আর বলে, এই ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল ডিফেন্স টেকনিক। নিশ্চয়ই তারা যে কোনো অ্যাটাককেই খুব সহজেই ব্লক করতে পারে, কিন্তু আমার মনে হয় না যে তাদের কাছে অ্যাটাকের জন্য তেমন কোনো পাওয়ারফুল স্কিল আছে। তাদের মধ্যে একজন এস, একজন বি আর একজন সি লেভেলের ওয়ারিয়ার। সত্যি তাদের এই গ্রুপের কম্বিনেশনটা অনেক বেশি আলাদা। তাদের এইসব কথা শুনে শ্যাঙ্গুয়ান সেখানে অনেকটা রেগে বলে, সিস্টার, এই সময় এখানের অডিয়েন্সরা কোন বিষয়ে কথা বলছে? তখনই সেখানে মাল্টি মার্শাল আর্ট সোসাইটি নামের আরো একটা টিমের নাম অ্যানাউন্স হয়, যে তারা এই কম্পিটিশনের অ্যাথরিটিসদের মধ্যেই একজন। আর এই সেই টিম যেই টিমের মধ্যে দুজন এস র্যাঙ্কের ওয়ারিয়ার আছে আর একজন এ র্যাঙ্কের ওয়ারিয়ার। এইসব শুনে আর তাদেরকে সেখানে দেখে সেখানের অডিয়েন্সরা মাইটি মার্শাল আর্ট সোসাইটি, মাইটি মার্শাল আর্ট সোসাইটি বলে চিল্লাতে শুরু করে। তাদেরকে সেখানে দেখে শ্যাঙ্গুয়ান সেখানে অনেকটা শক হয়ে বলে, কি তারা এই কম্পিটিশনের মধ্যে কি করছে? তাকে এতটা শক হতে দেখে আর তার এই কথা শুনে সাইয়ান জিজ্ঞেস করে যে মাইটি মার্শাল আর্ট সোসাইটি এটা আবার কি, আর আপনি তাদেরকে দেখে এতটা অবাক হয়েছেন কেন? এটা শুনে শ্যাঙ্গুয়ান বলে, এর কারণ মাইটি মার্শাল আর্ট সোসাইটি এটা হলো ফলেন ওয়ারিয়ারদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি করা একটি গ্রুপ। এই গ্রুপের মধ্যে দুজন এস র্যাঙ্কের ওয়ারিয়ার আছে। শুধু এটাই না, তাদের সোসাইটির মধ্যে এমন অনেকগুলো ওয়ারিয়ার আছে, আর তারা শুধু ফলেন ওয়ারিয়ারদেরকেই ক্যাপচার করার কাজ করে। কিন্তু আজ পর্যন্ত তারা কখনোই এই টুর্নামেন্টের মধ্যে পার্টিসিপেট করেনি, এটাই প্রথমবার। তাই আমরা এখানে এত বেশি অবাক হয়েছি। আর সব থেকে বড় কথা হলো এটা যে এই কম্পিটিশনের মধ্যে যে 3জন পার্টিসিপেট করেছে তারা কোনো নর্মাল ওয়ারিয়ার না, তারা সেই সংগঠনের সব থেকে স্ট্রং ওয়ারিয়ার। তাদের মধ্যে দুজন এস র্যাঙ্কের আর একজন এ র্যাঙ্কের ওয়ারিয়ার। তারাই সেই সংস্থার কোর মেম্বার। এরই জন্য এখানে আমার টেনশন হচ্ছে, কারণ এটা বলা হয় যে ড্রাগন ডমিনেটিং পাঞ্চ আর নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস তারাও এই সংস্থার সাথে সরাসরি সামনে থেকে লড়াই করার সাহস করে না। তাই আমি এখানে শুধু এই বিষয়টা নিয়েই ভয়ে আছি যে কম্পিটিশন শুরু হতেই যেন আমাদের অপোনেন্ট টিম তারা না হয়। এইসব শুনে ইয়াও বলে, সিস্টার, আপনাকে এইসব বিষয়ে টেনশন করতে হবে না, কারণ আমাদের টিমে মিস্টার সাইয়ান আছে।
নিশ্চয়ই তিনি তাদেরকে খুব সহজে হ্যান্ডেল করে নেবে। তাদের ইনফরমেশন পেয়ে সাইয়ান আবার ভাবতে শুরু করে যে এই গ্রুপের মধ্যে দুজন এস র্যাঙ্কের ওয়ারিয়ার আছে, আর তাদের বডি স্ট্রাকচারও প্রায় সেই মাস্ক পরা হোয়াইট টাইগারের মতোই। এর মানে কি সেই হোয়াইট টাইগার তাদের মধ্যেই একজন। তাই এখন তো আমায় তাদের উপরও ভালোভাবে নজর রাখতে হবে। তখনই আবার ধারাভাষ্যক অনেক বেশি এক্সাইটমেন্টের সাথে অ্যানাউন্স করে যে আবার এই কম্পিটিশনের মধ্যে সেই দুটো টিম পার্টিসিপেট করেছে, যারা প্রতিবারই আমাদেরকে অনেক বেশি এন্টারটেইন করে, যাদের জন্য কোনো টেস্ট ছাড়াই আমাদের এই কম্পিটিশনের দুটো সিট বরাদ্দ থাকে। তারা আবার এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য চলে এসেছে। তাদের মধ্যে এক টিম হলো ড্রাগন ডমিনেটিং পাঞ্চ, আর দ্বিতীয় টিম হলো নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস। এই নাম অ্যানাউন্স হতেই সেখানের অডিয়েন্সরা তাদেরকে জোরে জোরে চেয়ার্স করতে শুরু করে আর বলে, মিস্টার চিল ইয়াংই এই ওয়ার্ল্ডের সব থেকে বেশি স্ট্রং ওয়ারিয়ার। ওনার থেকে স্ট্রং আর কোনো ওয়ারিয়ারই নেই। আর পাশ থেকেই আরো একজন বলে, স্ট্রং হলে কি হয়েছে মিস্টার জি, ওনার বয়স 200 বছরেরও বেশি হয়ে গেছে, কিন্তু এখনো তিনি বেঁচে আছে। আর যুগের পর যুগ তিনি এই কম্পিটিশনে পার্টিসিপেট করে এসেছে। শুধু এটাই না, তিনি অনেকবার এই কম্পিটিশনের ফার্স্ট প্রাইজ অর্জন করেছে। এর মানে নিশ্চয়ই এই কম্পিটিশন এইবারও তিনিই জিতবে। এইসব শুনে পাশ থেকে আরো একজন বলে, না তুমি স্বপ্ন দেখছো, এইবার মিস্টার চিলিয়ানি এই কম্পিটিশনের উইনার হবে। তখনই সেখানে আমরা মিস্টার চিলিয়ানকে দেখতে পাই। সে সেখানে ফুল অ্যাটিটিউডের সাথে দাঁড়িয়েছিল। আর সেখানেই অ্যানাউন্স হয় যে লাস্ট টাইম যখন এই কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছিল তখন তাদের মধ্যে আকাশে অনেক লম্বা সময় ফাইট হয়েছিল। প্রায় 100 রাউন্ড তারা একে অপরের উপর অ্যাটাক করেছে, কিন্তু সবশেষে মিস্টার জি ওনার নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস এই স্কিলের সাহায্যে তার আলটিমেট অ্যাটাকে মিস্টার চিলিয়ানকে মাটিতে ফেলে দিয়েছিল। এর মানে লাস্ট কম্পিটিশনে নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস এই মার্শাল আর্ট টেকনিকই বিজয়ী হয়েছিল। আর সেখানেই আমরা মিস্টার জি কেও ফুল অ্যাটিটিউডের সাথে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। তাদেরকে দেখে তো এইবার সাইয়ান অনেক বেশি রেগে ভাবতে শুরু করে, সত্যি আমি বুঝতে পারছি না যে সেই পার্সন আসলে কে। কারণ এখানে মিস্টার চিলিয়াং এর বডিও সেই মুখোশধারী হোয়াইট টাইগারের সাথে ম্যাচ হচ্ছে, আর অপর পাশে মিস্টার জির বডি তার সাথে কোনোভাবেই ম্যাচ হচ্ছে না। কিন্তু আমি ওনার সম্পর্কে যতটুকু জানতে পেরেছি যে তিনি ওনার বডি স্ট্রাকচার চেঞ্জ করতে পারে। এর মানে হয়তো সেই দিন সেই আমার সামনে এসেছিল। সত্যি এখন তো আমার মাথা এইসব ভাবতে ভাবতেই অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। ধ্যাত্তেরি, যতগুলো এস র্যাঙ্কের ওয়ারিয়ার আছে তাদের সবার বডি এত বেশি মাস্কুলার কেন? তাদেরকে দেখে তো মনে হয় যে তারা সবাই একই ধরনের ট্রেনিং করে। তাহলে এখন আমি কি করে বুঝবো যে এই এস র্যাঙ্কের ওয়ারিয়ারদের মধ্যে কে সেই হোয়াইট টাইগার নাকি সেই মার্কসম্যান এই কম্পিটিশনেই পার্টিসিপেট করেনি? সত্যি এখন তো আমার মাথা আরো অনেক বেশি উলটপালট হয়ে যাচ্ছে। তখনই আবার ধারাভাষ্যকার অ্যানাউন্স করে যে এইবার আমাদের এই কম্পিটিশনের মধ্যে 82টি টিম পার্টিসিপেট করেছিল, কিন্তু 14টি টিম এই কম্পিটিশন থেকে নিজের নাম উইথড্র করে নেওয়ার কারণে এখন শুধু 66টি টিমই এই কম্পিটিশনের মধ্যে টিকে আছে। এর মানে এইবার এই কম্পিটিশনের মধ্যে পার্টিসিপেট করবে 204 জন মেম্বার। তাই যারা এই কম্পিটিশন থেকে নিজের নাম উইথড্র করে নিয়েছে তাদের জন্য সত্যিই আমরা দুঃখিত। নিশ্চয়ই হতে পারে তাদের সাথে কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে, অথবা কোনো কারণে তারা নিজেদেরকে এই এরিনার রিং এর মধ্যে নিজেকে প্রমাণ করতে চায় না। কিন্তু কি করার, যারা চলে গেছে তারা তো গেছেই। কিন্তু আপনাদের এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ এইবার এই কম্পিটিশনের মধ্যে যেই পার্সনগুলো পার্টিসিপেট করেছে তারাও আমাদের সবাইকে অনেক বেশি এন্টারটেইন করবে। তাই এন্টারটেইনের জন্য সবাই তৈরি থাকুন। তখনই ধারাভাষ্যকার এই কম্পিটিশনের মধ্যে কি করে ফাইট হবে সেই সম্পর্কে সবাইকে বোঝাতে শুরু করে যে প্রতিবারের মতোই এইবারও একটা গ্রুপের সাথে একটা গ্রুপেরই লড়াই হবে, আর সেই লড়াইয়ের মধ্যে যেই গ্রুপ জিতে যাবে সেই গ্রুপই এর পরের লড়াই পার্টিসিপেট করতে পারবে। আর যারা হেরে যাবে তারা এই কম্পিটিশন থেকে বাতিল হয়ে যাবে।
আর ততক্ষণ পর্যন্ত আমরা উইনার ডিসাইড করতে পারবো না যতক্ষণ পর্যন্ত তার অপোনেন্টের একটা মেম্বারও টিকে থাকবে। আর এই ম্যাচ চলাকালীন যদি কোনো মেম্বার জিতে যায় তাহলে সে তার ফাইট কন্টিনিউ করতে পারবে। আর এই টুর্নামেন্টের মধ্যে লটারি সিস্টেমের মাধ্যমেই অপোনেন্ট চুজ করা হবে। আর প্রতিদিন একটা করেই ম্যাচ হবে। আর যেই দুই টিমের মধ্যে একজন হেরে যাবে সে তো বাতিল হয়ে যাবে, আর অপরজন আরেক উইনিং টিমের সাথে কোয়ার্টার ফাইনালে যোগ দেবে। আর এভাবেই হার জিতের সাথে এই ম্যাচগুলো ফাইনাল পর্যন্ত কন্টিনিউ হতে থাকবে। আর এই টুর্নামেন্ট যেই এরিনার মধ্যে হবে সেই এরিনার চারপাশে একটি প্রোটেক্টিভ ব্যারিয়ার লাগানো থাকবে, যাতে করে সেই ফাইটের ইম্প্যাক্টের জন্য অডিয়েন্সদের উপর কোনো ধরনের কোনো ক্ষতি না চলে আসে। আর এই কম্পিটিশন ফেয়ার করার জন্য যখনই ফাইট শুরু হবে তখন সেই এরিনার মধ্যে শুধু পার্টিসিপেট ছাড়া আর কোনো মেম্বারই প্রবেশ করতে পারবে না। আর সব থেকে বড় কথা হলো এটা যে যখনই এই কম্পিটিশন স্টার্ট হবে তখন যদি তাদের মধ্যে কেউ ছিটকে এরিনার বাহিরে চলে যায়, বেহুশ হয়ে যায় অথবা হার মেনে নেয়, তখনই শুধু তারা সেই ফাইট থেকে বের হতে পারবে। এছাড়া তারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ লড়াই করতে পারবে। আর সব থেকে মজার বিষয় হলো এটা যে এই কম্পিটিশনের মধ্যে আপনারা যে কোনো ওয়েপেন ইউজ করতে পারবেন, কোনো ধরনেরই কোনো রেস্ট্রিকশন নেই। এমনকি সব ধরনের মার্শাল আর্ট টেকনিক আপনারা এই কম্পিটিশনের মধ্যে ইউজ করতে পারবেন। তাহলে নিশ্চয়ই আপনারা এই কম্পিটিশনের যতগুলো রুলস আছে সেই সবগুলোই ভালো করে শুনে নিয়েছেন। তাই এখন আর এই বিষয়ে আর বেশি ডিসকাস না করে সরাসরি অ্যানাউন্স করে দিচ্ছি। আজই এখানে এই কম্পিটিশনের ফার্স্ট ফাইট অনুষ্ঠিত হবে, তাও 11:30 তাই সবাই এই কম্পিটিশন এনজয় করার জন্য তৈরি থাকুন। এই অ্যানাউন্সনে সেখানে সবগুলো অডিয়েন্স অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। আর এখানে তাদের এই এক্সাইটমেন্টের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।